আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার এম কামরুল হাসান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? জি আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পত্রিকাগুলো শিরোনাম দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, সেনা সরানোর ব্যাপারে অনড় অবস্থানে বেইজিং, চীন ভারত সামরিক পর্যায়ে বৈঠক, ভারতীয় সেনাদের হত্যায় ব্যবহৃত অদ্ভুত অস্ত্রের চিত্র ফাঁস, ভারতের চীনা পণ্য বয়কটের আহ্বান। শনাক্ত রোগী লাখ ছাড়ালো, মৃত্যুর হার 1.33%, আক্রান্তের হার 23%, প্রথম 86 দিনে 50,000, পরবর্তী 50,000 16 দিনে। সংক্রমণ তালিকায় কানাডাকে টপকে 17তম বাংলাদেশ, আরও 2-3 বছর করোনা থাকতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে চাই প্রধানমন্ত্রী, করোনা ভাইরাস থেকে একদিন বাংলাদেশ ও বিশ্ব মুক্তি পাবে। মানব জমিন, ছোট্ট শরীরে ক্যান্সারের পর করোনার হানা, পাপুলে গরম কুয়েতি পার্লামেন্ট, 1 লাখ ছাড়ালো শনাক্ত, আরও 38 জনের মৃত্যু। করোনা পরিস্থিতি 2-3 বছর চলতে পারে। লকডাউন নিয়ে কি হচ্ছে? আমাদের সময় দেশে লাখ ছাড়ালো শনাক্ত, সামনের দিনগুলো নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, আক্রান্তদের চিকিৎসার সক্ষমতা নেই স্বাস্থ্য খাতের। করোনা ছাড়ে কমল খেলাপি ঋণ, বাংলাদেশ আক্রান্তে বিশ্বে 17তম। যায় দিন, করোনায় ইউসিবি পরিচালক সহ 2 জনের মৃত্যু ঝুঁকি, করোনা আক্রান্ত লাখ ছাড়ালো। চীনের হাতছাড়া বিনিয়োগে চোখ এখন বাংলাদেশের, করোনা থাকবে আরো 2-3 বছর স্বাস্থ্য পরিচালকের ভবিষ্যৎবাণী। নতুন পরীক্ষায় নতুন কৌশলে সরকার, নমুনা পরীক্ষায় নতুন কৌশলে সরকার। দেশ রূপান্তর, সংক্রমণের নতুন ধাপে দেশ, 4 সপ্তাহ পর প্রথম পরীক্ষা অনুপাতে সংক্রমণের হার গড়ে 20-23% উঠল, শনাক্ত লাখের ঘর পেরোল। স্বাস্থ্যের ডিজি 2-3 বছরের সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। ফেরত আসতে পারে 2 লাখ সৌদি প্রবাসী শ্রমিক। খুলনায় চিকিৎসক হত্যা, প্রধান আসামি সহ 5 জন গ্রেফতার। সময়ের আলো, করোনা থাকবে আরো 2-3 বছর, দেশে শনাক্ত 1 লাখ ছড়ালো, বিলম্ব ফি মৌকুফ হলেও বিদ্যুৎ বিলে মোজামিল। করোনা সংক্রমণ, সুরক্ষা ব্যবস্থা জোরালো করছে সংসদ সচিবালয়। নৌবাহিনীতে যোগ হলো যুদ্ধ জাহাজ সংগ্রাম, আধুনিক প্রযুক্তি সম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই প্রধানমন্ত্রী। ভোরের কাগজ, করোনার মধ্যে এবার চোখ রাঙাচ্ছে বন্যা। জুলাই জুড়েই ঊর্ধ্বগতি, লাখের উপরে সংক্রমণ, প্রভাব থাকবে 2-3 বছর স্বাস্থ্য অধিদপ্তর। কানাডাকে টপকে 17তম অবস্থানে বাংলাদেশ, ভারত চীন সংঘাত শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ সুদক্ষ সশস্ত্র বাহিনী করতে চাই বানৌজা সংগ্রাম কমিশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ইনকিলাব, আমরাও যেন যুদ্ধ জাহাজ তৈরি করতে পারি নৌবাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনায় পরিবর্তন, ডেক্সামেথাসনকে স্বাগত জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাস ওষুধে আস্থা চিকিৎসকদের, ব্যবস্থা নিতে দুদককে লিগ্যাল নোটিশ। লস অ্যাঞ্জেলসে 23 গুণ বেশি দামে কনসালের বাড়ি ক্রয়, 2-3 বছর স্থায়ী হতে পারে করোনা। করতোয়া, ডেক্সামেথাসন ওষুধ নিয়ে সতর্কতা, ভালো আছেন বাণিজ্যমন্ত্রী, নেই বড় কোনো জটিলতা, লাখ ছাড়ালো আক্রান্ত, 17তম স্থানে বাংলাদেশ। বিশ্ব করোনা পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে 26, বগুড়ায় শিশু সহ নতুন আক্রান্ত 16। দ্য নিউজ টুডে, COVID-19 cases crosses on lakh, Navy need to be strengthened further to protect country's territorial water, Prime Minister। আমাদের হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম ছিল। আমরা 1 লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বাংলাদেশে। এটা আসলে এই খবরটা ভালো না, এই আক্রান্ত শনাক্ত হওয়াটা ভালো না। আর বাংলাদেশ 17তম অবস্থানে উঠেছে কানাডাকে অতিক্রম করে। এখন বাংলাদেশের সামনে আছে, যদি 16 নম্বরে যেতে হয়, যেটা আমরা যেতে চাই না, সেখানে আছে সৌদি আরব 1,45,000 আক্রান্ত শনাক্ত নিয়ে। আমরা করোনা সংক্রমণ এবং মৃত্যুর যে হার আমরা দেখছি, 30 জনের উপরে 38 জন, 40 জন এভাবে মারাই যাচ্ছে। আমরা কোন দিকে যাচ্ছি আসলে? ধন্যবাদ মাসুম। আসলে মৃত্যুর হারের দিক থেকে আমরা যদি বলি, এখনো কিন্তু মৃত্যুর হার বাংলাদেশে কিন্তু অনেক কম আছে, এটা একটা ভালো সংবাদ। তবে
আমাদের সংক্রমণের হার যেটা সেটা কিন্তু অনেক বেড়ে চলছে, ঊর্ধ্বগতি আছে। এটার সঙ্গত কারণও আছে। অন্যান্য সৌদি আরব বা অন্যান্য যেসব দেশ আছে এদের জনসংখ্যা কিন্তু অনেক কম, আয়তনের তুলনায়। আয়তনের তুলনায় শুধু না, টোটাল দেশের জনসংখ্যাও কম আসলে, বেশিরভাগেরই আসলে অন্য যারা আছে। আমাদের দেশের জনসংখ্যা বেশি, সেই অনুসারে যদি ইয়ে হয় সংক্রমণের হার তো বেশি হবেই। ঘনবসতিও এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। এটা আমাদের দেশের জন্য কিন্তু একটা মানে ভৌগোলিকগতভাবে একটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আমাদের এটার কিছু করার নাই। আবার কিছু অ্যাডভান্টেজও আছে আমাদের। ডিসঅ্যাডভান্টেজ যেমন আছে, অ্যাডভান্টেজ কি, আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু কায়িক পরিশ্রম করে, খেটে খাওয়া মানুষ। আপনি দেখবেন যে যারা কিছু এই বিভিন্ন ক্যাজুয়ালিটি যেগুলো হচ্ছে বেশিরভাগই কিন্তু সেডেন্টারি যারা জব করে এদের কিন্তু হচ্ছে। আর যারা কিন্তু মাঠে ঘাটে পরিশ্রম করে এদের কিন্তু শারীরিক পরিশ্রম যারা বেশি করে, এক্স্যাক্টলি শারীরিক পরিশ্রম যারা বেশি করে এদের কিন্তু মৃত্যুর হার বা খারাপ হয়ে যাওয়ার হার কিন্তু অপেক্ষাকৃত অনেক কম। আমি রাস্তা দিয়ে যখন চলি অনেক সময় দেখছি যে ময়লার যে ইয়েগুলা ভ্যানে করে ময়লা টানে, এদের ইভেন মাস্ক পর্যন্ত কেউ দিচ্ছে না। আমি যদি বলি বলে স্যার কিছু হয় না, এবং আমি বলছি তোমাদের আশেপাশে যারা ফ্যামিলি মেম্বার এদের কারো কিন্তু হয়নি, সারাদিন কাজ করছে কিন্তু এটা। আবার যারা হয়তো হয়েও যেতে পারে এদের, ওরা তো টেস্ট করেনি, হয়তো এমনি অ্যাসিমটোমেটিক ইনফেকশন যেটা বলে হয়ে থাকতে পারে, হলে ওদের তেমন কোনো খারাপ কিছু হচ্ছে না। আর আমরা যারা শারীরিক পরিশ্রম অপেক্ষাকৃত কম করি অথবা বয়স বেশি, এদের জন্য কিন্তু জিনিসটাকে একটু খারাপের দিকেই আমি বলবো আসলে। আচ্ছা, পরীক্ষা হচ্ছে আমাদের এখন 17,00,000-এর মতো, 17,000-এর মতো আমরা পরীক্ষা করতে পারছি। আমরা 59টা টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করছি। এই পরীক্ষার হার দিয়ে কি আমরা আমাদের সব মানুষকে বা যতজনকে আমরা ধারণা করি তাদেরকে এই পরীক্ষার আওতায় আনা সম্ভব হবে? যে হারে বাড়ছে এই হারে যদি বাড়ে আমার মনে হয় ডিফিকাল্ট হবে আসলে এটা সবাইকে পরীক্ষার ইয়েতে আনা। পৃথিবীর কোনো দেশেই কিন্তু সবাইকে পরীক্ষার মধ্যে আনতে পারেনি আসলে। এখানে এই কিটের স্বল্পতা সব দেশেই আছে, কিন্তু আমাদের যেহেতু আমাদের একটা গরিব দেশ, সুতরাং এবং এটা কিন্তু একটা ব্যয়বহুল, আমাদের প্রস্তুতিও ছিল না। প্রস্তুতির দিক থেকেও হয়তো ওই রকম ভাবে প্রথম দিকে তো কারোই প্রস্তুতি ছিল না, হ্যাঁ ওইভাবে হয়তো বুঝতে পারেনি যারা হয়েছে, হ্যাঁ সেটা, অথবা তাদের হয়তো অন্য কোনো প্ল্যান ছিল কিনা জানি না। তবে ডেফিনেটলি আমাদের চোখে যেটা মনে হয় যে হয়তো বা প্রস্তুতি ওইভাবে ভাবে তারা জাজ করতে পারেনি যে এই পর্যায়ে যাবে, যাদের দায়িত্ব ছিল আসলে এটা। আর এখন কিন্তু তারপর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি করোনার আক্রান্তের হার যেমন কার্ভ বাড়ছে, টেস্টের হারও কিন্তু কার্ভ কিন্তু এরকম ভাবে ঠিক একইভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের সবচেয়ে যে কোনো দেশের জন্য ভালো হচ্ছে করোনার আগে যদি আমরা থাকতে পারি। কিন্তু আমাদের আনফরচুনেটলি আমরা কিন্তু করোনাকে ফলো করছি, আমরা আগে যেতে পারছি না আসলে। এটার কারণ হচ্ছে যারা ইয়েতে আছে আমাদের প্রথমত একটা আর্থিক ইয়েটা একটা আছে, প্লাস যাদেরকে এটার দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের প্ল্যানের সঙ্গে হয়তো এই বাস্তবতার প্ল্যানের একটু পার্থক্য থাকছে, এটা একটা কারণ হতে পারে আসলে। আচ্ছা, তাহলে আমাদের করণীয় কি? করণীয় প্রথমত টেস্টের হার বাড়াতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের আরটিপিসিআর মেশিন যেটা আছে সেটা আমাদের বৃদ্ধি করতে হবে আরো অনেক পরিমাণে, এবং কিট ওই পরিমাণে আনতে হবে, এবং আমাদের টেকনিশিয়ান যারা আছে, যারা এক্সপার্ট আছে, এদের সংখ্যা বাড়াতে হবে। আমাদের দেশে কিন্তু অনেক টেকনিশিয়ান আছে, হাজার হাজার টেকনিশিয়ান আছে যারা বেকার আছে, এদের কি ইচ্ছা করলে, এবং সরকার কিন্তু একটা দিয়েছেন যে টেকনিশিয়ানদের নিয়োগ দিবে, দরকার হলে আরো টেকনিশিয়ানদেরকে আনতে হবে। টেকনিশিয়ান যদি আসে, মেশিন যদি আসে, আমাদের কিট যদি আসে, সেটা যদি আমরা কিট আনা সহজ হয়তো হবে, কিন্তু আরটিপিসিআর মেশিন আনা কি 2-1 দিনে বা 2-5 দিনে 10-15 দিনে আসা সম্ভব না। এটা আসলে শুধু মেশিন আনা বলেই না, রাইট, আপনি ভালো প্রশ্ন। এটা কিন্তু অনেক কিছু লাগে, আমাদেরকে বায়োসেফটি মেজার মেনটেন করতে হয়, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং টেস্টটা কিন্তু একটু কমপ্লেক্স, এবং এটাতে অনেক রিস্ক আছে, এবং সবাই কিন্তু পারেন, এটার জন্য প্রপার ট্রেনিং দরকার লাগে, এবং এইটার জন্য সময় লাগে আসলে। সেই অনুসারে কিন্তু আমার মনে হয় ইচ্ছা করলে আমি জানি না
যারা নীতি নির্ধারক আছেন ওনারা কি চিন্তা করছেন, আমার মনে হয় কিন্তু আমরা র্যাপিড টেস্ট কিটের দিকে আমরা কিন্তু যেতে পারি আমার মনে হয়, আমাদের দেশের জন্য বিশেষ করে। এটা একটা পত্রিকা অবশ্য ছোট্ট একটা শিরোনাম করেছে, নমুনা পরীক্ষায় নতুন কৌশলে সরকার। সেখানে আরটিপিসিআর এর পরীক্ষার পাশাপাশি হয়তো র্যাপিড টেস্টিং এর যেতে পারে এরকম একটা নীতিগত সিদ্ধান্তের কথা বলা হয়েছে। তাহলে খুব ভালো আমি বলবো এটাতে, হ্যাঁ, এবং এটাতে যদি যাই তাহলে আমার মনে হয় ওইটাও আরটিপিসিআর থাকবে, র্যাপিড টেস্ট থাকবে এবং দরকার হলে আমরা ক্রস চেক করব। আর ওইটা না হলে আমাদের র্যাপিড টেস্টে কি হয়, একটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে হয়, স্বল্প ব্যয়ে হয়, তারপরে এই টেস্টের কিটগুলো অনেক অ্যাভেলেবল, অত ট্রেনিং দরকার নাই, আমরা মুহূর্তের মধ্যে আমরা গ্রামে গঞ্জে এটা ছড়িয়ে দিতে পারি, কিন্তু আসলে খুব তাড়াতাড়ি আমরা একটা স্ক্রিনিং করতে পারি আসলে। যদি আমরা র্যাপিড টেস্ট করে একজনকে ধরলাম পজিটিভ পেলাম, তাকে হয়তো আমরা তো আইসোলেটেডও করতে পারবো এবং এরপরে ফাইনাল পরীক্ষার জন্য আমরা আরটিপিসিআর ব্যবহার করলাম, সেটা কি সম্ভব? সেটা করা যেতে পারে। র্যাপিড টেস্টের মধ্যে ধরেন বিভিন্ন ধরনের আছে, একটা আছে হচ্ছে অ্যান্টিবডি টেস্ট আর একটা অ্যান্টিজেন টেস্ট। এটার ইয়েতে অ্যান্টিজেন টেস্ট যেটা সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি করা যায়, কিন্তু অ্যান্টিজেন টেস্ট ওই রকম ইয়েগুলো কিন্তু অত অ্যাকুরেট এখনো পর্যন্ত ইয়ে হয়নি। অ্যান্টিবডি টেস্ট অনেক আছে। অ্যান্টিবডি টেস্টটা তো মূলত আপনার শরীরে করোনা ভাইরাস আসলে আপনি তাকে প্রতিহত করার জন্য আপনার শরীরে অ্যান্টিবডি হয়েছে কিনা এটা তো এইটা দেখা যায়, প্লাস দুইটা আমি যে করোনায় আক্রান্ত হয়েছিলাম কিনা এটা বোঝা যাবে। কিন্তু কেস ডিটেকশনের জন্য কিন্তু আমি যদি এখন আছে, বিকজ এটা কিন্তু অত তাড়াতাড়ি বোঝা যায় না, এটা করতে গেলে আসলে প্রায় মিনিমাম 14 দিন ইয়ে লাগে, ভালো মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে যদি রেজাল্ট আনতে হয় আসলে, তাহলে 14 দিন সময় লাগে। সুতরাং এটা ডায়াগনোসিসের জন্য কিন্তু এই অ্যান্টিবডি টেস্টটা কিটটা কিন্তু আমার মনে হয় অতটা সুইটেবল হবে না আসলে। অ্যান্টিজেন টেস্টটা লাগবে, অ্যান্টিজেন টেস্ট লাগবে। সেটা মানে বাংলাদেশ ছাড়া কোথাও কি হচ্ছে? কোন দেশে এইরকম ভাবে ইয়ে করছে খুব স্বল্প পরিসরে, হ্যাঁ, তবে এটা আমাদের দেশে করতে পারে কিন্তু এটার ইয়েতে, হ্যাঁ, আমাদের বিশেষ করে গরিব দেশের জন্য। কারণ আমাদের চিকিৎসা, আমি মনে করি যে কোনো দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা ওই দেশের আর্থ সামাজিক অবস্থার বিবেচনা করে অনেক সময় কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। একটা ঠিক আছে, WHO গাইডলাইন দিচ্ছে, একটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে বিবেচনা করে আমাদের সামর্থ্যের উপরে ইয়ে করে কিন্তু আমরা কিন্তু আমার মনে হয় ওটার কথা চিন্তা করতে পারি আসলে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন করোনা নিয়ে আমাদেরকে আরো 2-3 বছর থাকতে হতে পারে। আবার একটা পত্রিকার শিরোনাম দেখলাম, বিশেষজ্ঞরা এর সাথে একমত নন। একজন আলোচকের সাথে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন যে সার্স, মার্স এই ভাইরাস এবং কোভিড ভাইরাস একই গোত্রের। সার্স ভাইরাস এবং মার্স ভাইরাস চলে যাওয়ার পরে তারা আর ফেরত আসেনি। উনি বলেছেন যে হয়তো কোভিড ভাইরাসও এরকম গেলে আর ফেরত আসবে না, কিন্তু সেটা যদি আমাদের এখানে 2-3 বছর অবস্থান করে তাহলে তো আমাদের জন্য খুবই খারাপ সময় আসছে বলে ধারণা করছেন মানুষ। রাইট, আসলে আমাদের এই যে সমস্ত কথাগুলো হচ্ছে, এগুলো আলোচনা যিনি বলছেন বা পক্ষে বিপক্ষে, এটার সবারই কিন্তু একটা অনুমান নির্ভর আসলে। আজকে যেটা সত্যি মনে হচ্ছে কালকে এটা হয়তো সত্যি নাও মনে হতে পারে। এক একজনা এক একভাবে ক্যালকুলেশন করছেন। যেমন দেখেন, সিঙ্গাপুর থেকে একবার বলল যে আমাদের দেশে মে মাসের মধ্যে করোনা চলে যাবে, গবেষণা বললাম আমাদের দেশে থাকবেই না আসলে। তো এইরকম ভাবে বিভিন্ন জনা বিভিন্ন ভাবে বলছেন, এবং যিনি বলছেন ওনার হয়তো কোনো যুক্তি আছে, আবার যিনি এটার পক্ষে একমত হচ্ছেন না তাদেরও যুক্তি আছে। তবে আমার মনে হয় যে এটাতে এতদিন ইনশাল্লাহ থাকবে না আমাদের এই করোনা, অনেক আগেই আমরা ইয়ে হয়ে যাব। কারণ তার অবশ্যই একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে, অথবা বাই দিস টাইম আমাদের এই হার্ড ইমিউনিটি চলে আসবে, হবে, ডেভেলপ করবে, অথবা ভ্যাকসিন ডেভেলপ করে আমরা এরকম দিয়ে দিতে পারা যাবে। আমাদের আক্রান্ত শনাক্তের হার এখন যেই অবস্থায় আছে সেখান থেকে যদি হার্ড ইমিউনিটি আমরা যেতে হয় তাতে কতদিন লাগতে পারে? এটা অ্যাকচুয়ালি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আসলে ক্যালকুলেশন করে এটা বলতে পারবেন। এটা একটা হিসাবের ব্যাপার আসলে, এটা ঠিক এক্স্যাক্টলি এইভাবে এটা বলা যাবে না। তারপরেও এটা আসলে অনেক সময় লাগবে।
এটা কারণ আপনি জানেন হার্ড ইমিউনিটি হতে গেলে 60-70% মিনিমাম এটাকে পার্সন এফেক্টেড হতে হবে। আমরা 70% বলে আমাদের যদি 18 কোটি লোক ধরি, আসলে 11-12 কোটি লোকের এইটার ইনফেকশন হতে হবে আসলে। তা আমাদের সরকারি হিসাবে 1,02,000 ধরেন, হয়তো যে কোনো দেশের, আমাদের আমরা দেশে পরীক্ষা করেছি 5.5 লাখের মতো, 5.5 লাখের মতন ধরেন এটার ইয়েতে, বা আমরা অ্যান্টিজেন কিট বা র্যাপিড টেস্ট কিট দিয়ে ধরলাম আমরা এটা টেস্টের সংখ্যাও বাড়ালাম। কিন্তু শুধু টেস্ট সংখ্যা বাড়ালে এটার আমাদের এইরকম মনে করার কারণ নাই যে আমাদের এরকম কোটি কোটি লোক ইনফেকশন হয়ে গেছে, তা কিন্তু না। হয়তো যেটা হিসাব করা হচ্ছে তার থেকে অনেক বেশি হবে, বাট এত বেশি হবে না আসলে। এবং যে কোনো দেশের কিন্তু ধরা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে যে পরিমাণ এটাতে ডায়াগনোসিস করছে সারা বিশ্বে, তার থেকে অনেক বেশি আছে। কয়েক লক্ষ লোক কিন্তু তার থেকে বেশি সাফার করছে আসলে প্র্যাকটিক্যালি। সবাই পরীক্ষার মধ্যে আসেনি, সবাই পরীক্ষার মধ্যে আসেনি, অথবা এর মধ্যে কিন্তু ইভেন আরটিপিসিআরেও কিন্তু ফলস নেগেটিভ পজিটিভ দুইটাই ফলস পজিটিভ নেগেটিভ রেজাল্ট আসে। কিন্তু ধরেন আপনি জানেন যে সর্বোচ্চ 68 বা 70% এটাতে আসে। এখন আমরা 100 জনের করোনা আছে, এটা আরটিপিসিআর দিয়ে যদি আমরা করি তাহলে সর্বোচ্চ ধরেন 70 জনের পজিটিভ আসবে, 30 জনের করোনা থাকা সত্ত্বেও কিন্তু তার নেগেটিভ রেজাল্ট আসবে, তাও যদি খুব ভালো মতো নেওয়া হয়। এবং এর মধ্যে কিন্তু আছে আবার অনেকেই কিন্তু এটা ওই ট্রেন না প্রপার, তারা জানে না কিভাবে নিতে হয়। এই স্যাম্পল কিন্তু নেওয়ার দুইটা জায়গার থেকে হয়, একটা নাকের ভিতর দিয়ে হয়, গলার ভিতর দিয়ে হয়, এবং অনেকেই দেখা যাচ্ছে যে কোনো একটা নিচ্ছে। এখন যে কোনো একটা নিলে কিন্তু এইটার আবার কিন্তু এটা যেটার মানে ডিটেকশনের রেট আরো কমে যায় আসলে। সেই জন্যে থাকলেও কিন্তু টেস্ট করা হলেও কিন্তু সবগুলা আসলে আমাদের পজিটিভ আসবে না। আচ্ছা, আপনার বিষয়ে যাই, আমরা শেষ দিকে চলে আসছি। জি, মানে এই যে লকডাউনের মধ্যে আমরা বাসায় আছি, বাচ্চারা বাসায় আছে, মারা বাসায় আছেন, হ্যাঁ, পুরুষদেরকে বাসায় থাকতে হচ্ছে, এই সময় যে আমাদের মনোরোগ হতে পারে, সেগুলো কি ধরনের? আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, রাইট। এবং সে থেকে পরিত্রাণের উপায় কি? ধন্যবাদ। আসলে মনোরোগ তো অনেকগুলাই হতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন বা অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডার হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি ডিজঅর্ডার হচ্ছে, ফোবিক ডিজঅর্ডার হচ্ছে, অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার হচ্ছে, এবং যারা ধরেন অনেক সময় মাদকাসক্ত আছে এদের ইয়েটা বেড়ে যাচ্ছে বা সমস্যা তৈরি করছে, পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে এবং ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। তারপরে আপনার ওর নাম কি, মৃত্যু, আত্মহত্যা আপনি জানেন এমনি সময় কিন্তু প্রতি 40 সেকেন্ডে একটা আত্মহত্যা করে সারা পৃথিবীতে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছিল 2020 সালের মধ্যে প্রতি 20 সেকেন্ডে একটা করে একজন করে আত্মহত্যা করবে। এটা কিন্তু যখন করোনা আসেনি, এখন কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে এটা হয়ে গেছে। এখন আমি শর্টে, যেহেতু সময় কম, পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে আমাদেরকে এখানে আমরা সবসময় একটা জিনিস জেনে রাখতে হবে, একটা থিওরি আর কি আমি বলি, যে মানুষের ডিপ্রেশন, অসহায়ত্বের প্রধান কারণ মানুষ যখন একটা ভাবে চিন্তা করে যে ট্রাই টু হ্যাভ কন্ট্রোল ওভার এ সিচুয়েশন আপন হুইচ ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল। যখন মানুষ এমন কোনো জিনিসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যায় যেটার উপরে তার নিয়ন্ত্রণ নাই, তখন তার ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা এগুলো চলে আসে। তো এই যে করোনা, এটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন, আমাদের কারো এটার উপরে নিয়ন্ত্রণ নাই, সুতরাং আমরা এটা নিয়ন্ত্রণ করতে চাবো না, এটা ন্যাচারাল প্রসেসে করবো। আমি নিজেকে আমার প্রোটেক্ট করব। বৃষ্টি আমি বন্ধ করতে পারবো না, কিন্তু আমি ছাতা ধরবো, ছাতা ধরে আমার গায়ে যাতে বৃষ্টি না লাগে সেটা আমি করব। আমি এইটা চিন্তা করবো না যাতে বৃষ্টি না হয়, নো, এইরকম এইটা আমার দায়িত্ব না বা এটা সম্ভব না। সুতরাং আমি যে দৃষ্টিতে দেখবো সে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করব। আপনি একটা আমাকে স্ট্রেস দিলেন, আমি যদি স্ট্রেস হিসাবে ওটাকে মনে না করি, আমি যদি এটাকে আমার নিজের জন্য ক্ষতিকারক না মনে করি মানসিকভাবে, তাহলে কিন্তু এটা আমার শরীরের ভিতরে বা মনের মধ্যে এটা প্রবেশ করতে পারবে না। মনোবল বাড়াতে হবে, মনোবল বাড়াতে হবে। মনোবল বাড়ালে আমাদের কিন্তু আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে, এবং রোগ প্রতিরোধক ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের করোনা আক্রান্তের হার কমে যাবে এবং সিভিয়ারিটিও কমে আসবে আসলে। ধন্যবাদ কামরুল হাসান, আপনাকে এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজ দায়িত্বে, সবার জন্য শুভকামনা।
সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ